হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা একরকম আছি, ভালো থাকার চেষ্টা করছি, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা গত মাসে 21 তারিখ শুক্রবারের করা। এই দিনটা সেই দিন, যেই দিনটা আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, বলতে পারো সবটাই হারিয়ে ফেলেছি। সংসারের বটগাছ চিনি, তাকেই হারিয়ে ফেলেছি। ওই দিনটাতে না সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছিল। আগের দিনের বৃহস্পতিবারের পুজোটা আমি পুরো বৃষ্টি মাথায় নিয়ে করেছি, যেটা আমার ব্লগে আছে। বৃষ্টি হলো, বৃষ্টির দিনে যা যা কাজ, সংসারের যা যা কাজ, সবই আমি আমার নিয়ম মতো করে যাচ্ছিলাম। সকালবেলা ওঠা, ঘরদোর ঝাড় দেওয়া, টিফিন করা, বরকে খাওয়ানো, শাশুড়ি মাকে খাওয়ানো, নিজে খাওয়া, সকল কাজ যেরকমভাবে আমি ডেলি করি সেরকমই সেই দিনও করছিলাম। প্রতিটা দিনের মতোই না ওই দিনটাও খুব সুন্দর করে শুরু করেছিলাম। সকাল থেকে আমার কাজ কর্ম, শাশুড়ি মায়ের দেখাশোনা, বরকে টিফিন খাইয়ে অফিসে পাঠানো, নিজে খাওয়া, ভিডিও করা, সবটা সুন্দরভাবে শুরু করেছিলাম। কিন্তু কখনোই ভাবতে পারিনি, জানো তো, যে দিনটা তো সুন্দরভাবে শুরু করেছিলাম, কিন্তু দিনের শেষটাতে সব হারিয়ে ফেলবো, সব শেষ হয়ে যাবে। কখনো ভাবতে পারিনি। ওই দিনটাতে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, জানো তো, তাই জন্য না সকালটা হালকা দেরিতে শুরু হয়েছিল। মানে ঘুম থেকে উঠতেই আমরা একটু দেরি করেছিলাম। আর তাই জন্য জানো তো সকালের কাজকর্ম খাওয়া দাওয়াগুলো একটু দেরি দেরি হয়েছে। তেমনি মায়েরও না সকালের খাবার 9:30 নাগাদ খাওয়াই, সেই খাবার খাওয়াতে খাওয়াতে 10টা সোয়া 10টা হয়ে গেছিলো। আর যেহেতু মায়ের খাওয়া 10টা সোয়া 10টা হয়েছিল, তাই জন্যে ভাবলাম দুপুরের খাবারটা 1টা 1:30 নাগাদ তো খাওয়াই, সেটা 2টো পৌনে 2টো নাগাদ খাওয়াবো। সেই মতোই পৌনে 2টো নাগাদ মাকে খাওয়াতে শুরু করলাম। আর মাকে খাওয়ানোর আগ মুহূর্তে জানো তো আমি আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করছিলাম। মানে মা যে ঘরে থাকে সেই রুমটা একটু পরিষ্কার করছিলাম, একটু শোকেসগুলো পরিষ্কার করছিলাম, পুরনো ছবিগুলো পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার করতে করতে না ঘড়ির দিকে তাকিয়ে দেখি পৌনে 2টো হয়ে গেছে। তখন তড়িঘড়ি করে আগে মায়ের খাবারটা নিয়ে এসেছি। মায়ের আগের দিন পেটটা ভালো ছিল না, তাই পেঁপে আলু সেদ্ধ দিয়ে গলা গলা প্রেশার কুকারে ভাত করেছিলাম। আমার শাশুড়ি মা জানো তো বহু বছর ধরে না কাউকে চিনতে পারতেন না, কিচ্ছু বুঝতে পারতেন না, কিন্তু মা ডাক আর খাবারটা, এই দুটো ব্যাপার না মায়ের ভেতর থেকে সেন্সটা আসতো মনে হয়। মা ডাকলে মা হেসে উঠতো বা কখনো সাড়াও দিত, আর খাবারের কথা বললে মার মুখে না এক গাল হাসি আসতো। খেতে যে ভীষণ ভালোবাসতেন উনি। আমি রোজকার মতো ভাত মেখে নিয়ে এসে রোজ যেটা করি, ওমা ওঠো ভাত খাবে, খেতে হবে তো। নিজে তো উঠতে পারতেন না, আমরাই উঠিয়ে বসিয়ে খাইয়ে আবার শুইয়ে দিতাম। কিন্তু তবুও না আমি বর মেয়ে যে যখন খাওয়াতাম তখন মাকে বলতাম, মা ওঠো ভাত খাবে, খেতে হবে তো। রোজকার মতো জানো তো খাবারের নাম শুনে না হেসে উঠল। আমি আবার উঠে বসিয়ে খাওয়াতে শুরু করলাম। আমি খাওয়াচ্ছি আর মা খাচ্ছে। আবারও আমি মাকে খাওয়াচ্ছি, মা খেয়ে নিচ্ছে। আর মাঝে মাঝে গ্লাসে করে উষ্ণ গরম জল দিচ্ছি, কারণ ওয়েদারটা তো ভালো ছিল না, তাই উষ্ণ গরম জল খাওয়াচ্ছিলাম। খাবারটা জানো তো পুরোটাই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র 2 দলা খাবার বাকি ছিল, মানে 2 গরসের মতো। দেখলাম মা না খেতে পারছে না, ভাবলাম থাক 2 দলা খাবার আর না খেলে কিছু হবে না, পেটটা হয়তো ভরে গেছে, তাছাড়া শরীরটাও তো খুব একটা ভালো নেই। তারপর আমি আবার মায়ের মুখ টুক ধুইয়ে না হাত মুখ ধুয়ে এসে খাবারের প্লেট নামিয়ে আমি আবার কাজ করতে শুরু করছি। তারপর দেখছি না মা না কাশছে। দেখলাম কাশছে, তাহলে আমি কাশলে কী করি বলো তো। আগে আমার প্রথম কাজ হলো উষ্ণ উষ্ণ গরম জল খাওয়ানো। আমি গরম জল খাওয়াচ্ছি আর মায়ের মুখ থেকে কফ উঠছে। আমি গরম জল খাওয়াচ্ছি, মায়ের মুখ থেকে কফ উঠছে। এরকম জানো তো 15-20 মিনিট হলো। আমার তখন জানো তো একটু একটু চিন্তা শুরু হলো, এরকম তো কখনো হয় না যে এতক্ষণ ধরে কফ উঠতে থাকে। এর আগে একবার দুবার হয়েছিল, তো তখন মেশিন এনে কফ উঠানো হয়েছিল। আর নইলে জানো তো মায়ের ঘ্যার ঘ্যার করলে আমি গরম গরম জল খাওয়াই, মা ঠিক হয়ে যায়। কিন্তু সেদিন না কিছুতেই হচ্ছিল না, তাই জন্যে বরকে ফোন করলাম যে মায়ের না কফ উঠছে অনেকক্ষণ ধরে, কিছুতেই ঠিক হচ্ছে না। আর আমি জানো তো আরও বুঝতে পারছিলাম না যে
মায়ের তো কফ হয়নি বা কাশি হয়নি, কাশি হলে তো কাশির সিরাপ মাকে খাওয়ানো হয়, কিন্তু মায়ের তো পুরোই 1 সপ্তাহ 1 মাসের মধ্যে কোনো কাশি হয়নি। তাহলে মায়ের হঠাৎ করে এরকম কফ কোথা থেকে আসছে? মায়ের তো এরকম হয় না। বরকে খবর দেওয়ার পরে না সুজিতদাকে খবর দিলাম। সুজিতদা মানে মাকে যে দেখাশোনা করে, এই কফ টফ হলে উঠিয়ে দেয় বা ব্লাড টেস্ট করা বা আমাদের ওষুধপত্র না এই সুজিতদার দোকান থেকেই আসে। তো সব মিলিয়ে না সুজিতদাকে খবর দিলাম, কারণ সুজিতদা না মাকে অনেক বছর ধরে দেখাশোনা করে, সেই কারণে। তো সুজিতদাও না ওই আস্তে আস্তে 2:45 হয়ে গেল, কারণ তার বাড়িও তো একটু দূরে, সে আসবে তো। সুজিতদা এসে না বলছে, ঠিকই তো আছে, অসুবিধে তো নেই, তুমি গরম জল খাওয়াচ্ছ খাওয়াও, বিকেলে কফ উঠিয়ে দেবো। আমি আবার বললাম কি, না সুজিতদা, মেশিনটা নিয়ে আসুন না, কফটা উঠিয়েই দিন। মনে হচ্ছে কফটা না বেশি আসছে, এরকম তো মায়ের হয় না। তো সুজিতদা বললো, ঠিক আছে, আমি তাহলে মেশিনটা না কিনে নিয়ে আসি, কারণ যার কাছে মেশিন আছে সে না অনেক দূরে আছে, এখন এসে পৌঁছাতে পারবে না, তার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো আমি বললাম, ঠিক আছে, কিনে নিয়ে আসুন। সুজিতদাও না 5 মিনিটের মধ্যে ওষুধ আর মেশিনটা নিয়ে চলে এলো, কারণ আমাদের বাড়ির কাছাকাছিই তো বাজার, তাই আর ওগুলো জোগাড় করতে টাইম লাগেনি। আর এই সব কিছু জোগাড় করতে করতে না কি জানি আমার কি হলো, আমার যেন মনে হতে থাকলো এই মানুষটাকে বোধহয় হারিয়ে ফেলবো। এর কফটা না ফেনায় পরিণত হয়ে যাচ্ছে। এত ফেনার মতো কফ আসছে কোথা থেকে? কারণ কি বলো তো, মানুষটাকে না আমি 27 বছর ধরে চিনি, 27 বছর হয়ে গেছে সংসার করছি, 28 বছর চলছে, আর তাছাড়া 14 বছর এই মানুষটাকে আমি নিজে হাতে সেবা করছি। আমার একটা আয়াও নেই, আমি নিজে হাতে সেবা করি এই মানুষটাকে। 14 বছর ধরে না আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে এই মানুষটাকে নিয়ে আমি এক ঘরে ঘুমোই, আমি কোনো দিন এই মানুষটাকে আলাদা ঘরে ঘুমোতে দিইনি। তো এই মানুষটাকে আমি চিনব না তো কে চিনবে? সুজিতদা আসতেই না আমি উতলা হয়ে গেছি। বলছি, ও সুজিতদা, এ আসছে না কেন? এখনও বর কেন আসছে না? ও কেন এত দেরি করছে? সুজিতদা বলছে, আসবে তো, রাস্তা ভিজে, অনবরত বৃষ্টি হচ্ছে, আসবে তো। আমি বলছি, না, ও কেন আসছে না? সুজিতদা বলছে, এত উতলা হচ্ছ কেন? ও তো আসছে। এরই মধ্যে না আমি পাশের বাড়ির বৌদিকে ডেকে নিলাম, বৌদি একটু আসো তো। বৌদি চলে এলো। তারপর যা হলো আমি না পুরোই বুঝতে পারলাম। আমি না আমার শাশুড়ি মাকে বাচ্চাদের মতো কোলে তুলে নিলাম। আর সুজিতদার বৌদি জানো তো, আমার এই কাণ্ড দেখে না সমানে বলছে, কেন এরকম করছো? ঠিক হয়ে যাবে তো, কেন টেনশন করছো? তুমি টেনশন করলে যে ও টেনশন করবে, বরের কথা বলছে আর কি, কেন টেনশন করছো এত? কিন্তু আমি না যা বোঝার বুঝে গেছিলাম যে এই মানুষটা আর বেশিক্ষণ নেই। আর যেটাই বুঝতে পেরেছি ঠিক সেটাই হলো, জানো তো। আমার বরের ঘরে ঢোকার ঠিক 1 মিনিট আগে আমার শাশুড়ি মা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আর ঠিক 1 মিনিট পরে ঢুকে দেখলো তার মা আর নেই, তার মা আমার কোলে শুয়ে আছে, আর তার শরীরটা না তখনও গরম। তবে সব শেষ হয়ে গেলেও জানো তো, একটা শুরুর আশায় আমি বেঁচে থাকবো। মা যখন চলে যাচ্ছিলেন তখন আমি মাকে খুব ভালো করে বলে দিয়েছি, তুমি আবার ফিরে আসো, যেভাবেই হোক আমার কাছে ফিরে আসো, যে রূপেই হোক আমি তোমাকে এরকমই যত্ন করব, যেরকম যত্ন এখন তোমাকে করতাম। মা কালী জানে আমি তোমাকে কতটা যত্ন করতাম, কতটা তোমাকে খেয়াল করতাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক কী ছিল মা জানে। তাই বলছি, মা তুমি ফিরে এসো। মা কালী, আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দাও আমার কাছে, আমি তাকে ঠিক ততটাই যত্ন করব যতটা এখন করতাম। তুমি যে রূপেই হোক, যেভাবেই হোক আমার শাশুড়িকে আমার কাছে ফিরিয়ে দাও। কী বলো তো, ওই মানুষটার সঙ্গে না আমি এমনভাবে জড়িয়ে গেছি যে ওই মানুষটাকে ছাড়া না আমার জীবন অর্ধেক মনে হচ্ছে। যে রূপে হোক, যেভাবে হোক ওই মানুষটাকে আমার জীবনে চাই। মা কালী, তুমি ওই মানুষটাকে আমার জীবনে যেভাবেই হোক ফিরিয়ে দাও।